সবাই শুনতে পাচ্ছ? দেখো, তোমাদের আজকের ক্লাস জিকে থেকে তোমরা জানো, এবং আগের ক্লাসে যেটা আমাদের সাথে তোমাদের কথা হয়েছিল, আমরা থিওরি দিয়ে শুরু করব। ঠিক আছে? তার আগে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করেছি, একটা মডেল কোশ্চেন পেপার করেছি। এবার আমরা থিওরি দিয়ে শুরু করছি, এবং যে থিওরিটা আমরা জিকে থেকে রেখেছি, প্রথমে তোমাদের হিস্ট্রি থেকে শুরু হবে। ঠিক আছে? হিস্ট্রি মানে ইতিহাস থেকে। দেখো, মানে সত্যি কথা বলতে কি, মানে এমত অবস্থায় তোমাদের বেশি থিওরি পড়তে হয়তো ভালো লাগে না, বা ভালো তোমার হচ্ছে কি কারোরই ভালো লাগে না, এটা ঠিকই। কিন্তু আমরা থিওরিটাকে এমনভাবে রেখেছি যেটা সত্যি কথা বলতে কি, আহ, মানে খুবই সংক্ষেপে আর কি, যে জিনিসটা না জানলেই নয়, সেই জিনিসগুলো পরপর করে সাজিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? এবং তোমাদের একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছ 9 পৃষ্ঠার একটা পিডিএফ, এই পিডিএফে সমস্ত হচ্ছে কি তোমার ইতিহাসের যে তোমার যে থিওরিগুলো এখানে কিন্তু মেনশন করা আছে। এবং একটাও জিনিস হচ্ছে কি তোমার পরীক্ষায় আসতে পারবে না তার বাইরে দেওয়া নেই। ঠিক আছে? মানে যা আসবে পরীক্ষায় সেরকম করেই দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা পরবর্তীকালে যখন মানে ক্লাসটা আমি কন্টিনিউ করব বা দেখাবো, তখন প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারবে। এবং কিছু কিছু জায়গাতেও ট্রিক ইউজ করা হয়েছে, যে ট্রিকগুলো মনে রাখলে তোমাদের হচ্ছে কি অনেকটাই মনে রাখতে সুবিধা হবে, সেইভাবেই করে দেওয়া হয়েছে। কেমন? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা থিওরিগুলোকে ডিসকাস করব, মানে যে জিনিসগুলো না ডিসকাস করলেই নয় সেইভাবে আর কি। কেমন? তো এইরকম দেখো, তোমাদের শুধুমাত্র যে ইতিহাসে থাকবে তা নয়, ভূগোল থেকে থাকবে, ইকোনমিক্স থেকে থাকবে, পলিটিক্স থেকে থাকবে। ঠিক আছে? বা আদার যে সমস্ত হচ্ছে কি মানে তোমার সিলেবাস রিলেটেড, যেমন কালচার, হেরিডিটিস। তো এই জিনিসগুলো হচ্ছে কি তোমার থেকে জিনিসগুলো পরপর করে সাজানো থাকবে। ওকে? এটা হচ্ছে তোমার থিওরির, মানে পুরো ইতিহাসের থিওরির পোর্শনটা। ওকে? আর তোমরা জানো, ধরো যতটা আমি থিওরি আজকে পড়াবো, সেখান থেকেই তোমাদের মক টেস্ট আজকে কোশ্চেন দেওয়া হবে গ্রুপে, সেগুলো তোমরা সাবমিট করবে। ওকে? তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে আমরা কিভাবে প্ল্যানিংয়ে হাঁটছি। এবং তোমাদেরকে আমি এইটুকু বলতে পারি, যদি হচ্ছে কি যে জিনিসগুলো আমরা পড়াচ্ছি বা যে জিনিসগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, যদি A to Z তোমরা ফলো করে চলো, তাহলে আমি তোমাদের প্রিলি এক্সামের যে দায়িত্ব সেটা কিন্তু আমি নিচ্ছি। ঠিক আছে? অর্থাৎ প্রিলি তোমরা কিন্তু কনফার্মভাবে পাস করে যেতে পারবে। ঠিক আছে? কারণ সেইভাবেই আমরা সমস্ত জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের যে ক্লাস, হিস্ট্রি জিকে। ঠিক আছে? তো সেই জিকে ক্লাসে হিস্ট্রি নিয়ে আজকে আমরা খুব গল্পের আকারে বা স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিসটা আমরা আলোচনা করব। তো ফার্স্ট শুরু হয়েছে, দেখো আমরা শুরু করেছি সিন্ধু সভ্যতাকে দিয়ে। ঠিক আছে? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটা কিন্তু পরীক্ষা থেকে এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু থাকে। তো দেখো, সিন্ধু সভ্যতা আমরা সেই কবে 9-10-এ সিলেবাসে পড়েছিলাম, তারপর কম বেশি যারা তোমরা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করনি তারা কিন্তু ভুলে গেছো। তো পড়তে গেলে দেখবে কিছু কিছু জিনিস হয়তো তোমাদের মনে আসবে। তো দেখো, আমাদের সিন্ধু সভ্যতা ভারতের হচ্ছে কি শুধুমাত্র নয়, এটা বিশ্বের সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে একটা সুপরিকল্পিত নগর সভ্যতার মধ্যে একটা পড়ে, মানে তৎকালীন সময়ে। ঠিক আছে? এখন হচ্ছে আমরা অনেক অ্যাডভান্স হয়েছি, তৎকালীন সময় আহ, তো সেই সময় হচ্ছে কি গোটা ভারতবর্ষে মানে নয়, গোটা বিশ্বের মধ্যে সিন্ধু সভ্যতার যে সুপরিকল্পিত একটি সব মানে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু ধরা পড়েছিল। তো এখানে নগর পরিকল্পনার কিছু বৈশিষ্ট্যের কথা যদি আমরা মনে করি, যেমন এখানে টাউন প্ল্যানিং, মানে কিভাবে শহরকে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। যেমন হচ্ছে কি দেখো, শহরকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল। ঠিক আছে? যেটা উঁচু এলাকা, যেখানে শাসক শ্রেণীরা থাকতেন, যেটাকে বলা হয় সিডেটেল। আর যেটা তোমার হচ্ছে কি নিচু এলাকা, অর্থাৎ সাধারণ মানুষের জন্য লোয়ার টাউন। ঠিক আছে? মানে দুটো টাউনকে দুটো বা শহরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। একটা যারা শাসক শ্রেণী মানুষ, যাদেরকে আমরা উঁচু শ্রেণীর মানুষ বলি, তাদের থাকার জন্য, আর সাধারণ মানুষ থাকার জন্য লোয়ার টাউন হিসাবে অংশগুলোকে চিহ্নিত করা হয়েছিল। আচ্ছা, সেই সঙ্গে যদি আমরা দেখি, তো এখানে দেখো গ্রিড সিস্টেম, অর্থাৎ কিভাবে রাস্তা, ঠিক আছে, অর্থাৎ এই যে সড়ক পরিবহন ব্যবস্থা, তো সেটা কিন্তু রাস্তাগুলো একে অপরের সাথে সমকোণে ছেদ করতো আর কি। ঠিক আছে? রাস্তাগুলো একটার সাথে আর একটা রাস্তা, ধরো একটা রাস্তা গেছে আর একটা রাস্তা শুরু হবে, তাহলে সেটা সমকোণে এইভাবে মিট করতো আর কি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এরকম আমরা কিন্তু সিন্ধু সভ্যতা
স্টাডি করে দেখতে পেয়েছি। আচ্ছা, ড্রেনেজ সিস্টেম তোমরা জানো যে নিকাশি ব্যবস্থা যেটা ছিল, প্রতিটি বাড়ির নোংরা জল নিকাশের জন্য একটা সাধারণ ড্রেন ছিল, এবং সেই সময় হচ্ছে কি তোমার তুলনায় অত্যন্ত হচ্ছে কি তোমার উন্নত প্রকৃতির ছিল। ভাবতে পারছো এখন কি আমরা প্রত্যেকটা জায়গায় কি ড্রেনেজ সিস্টেম করতে পেরেছি? পারি না। যার কারণে দেখবে যে কোনো সময় একটু বেশি বৃষ্টি হলেই সেখানে বন্যায় প্লাবিত হয়ে যায়। তো সেই জিনিসের কথা কিন্তু সেই সময় ভাবা হয়েছিল, একটা কমন ড্রেনেজ সিস্টেম ছিল, প্রত্যেকটা বাড়ির নোংরা জল বা বৃষ্টির জলগুলো সেই ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে তোমার নদী কিংবা সমুদ্রে গিয়ে পতিত হতো। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু আমরা এই ড্রেনেজ সিস্টেমটা খুব উন্নত প্রকৃতির কিন্তু সিন্ধু সভ্যতাতে আমরা লক্ষ্য করেছি। আচ্ছা, তারপরে দেখো আরেকটা জিনিস যেটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, মানে তখনকার দিনে গৃহ নির্মাণ করার জন্য যে ইট ব্যবহার করা হতো, ঠিক আছে, সেই ইটটা ছিল দেখো রোদে পোড়ানো ইট, এবং সেই ইটটা এমন প্রকৃতির ছিল যেটা মানে অনেকটা টেকসই, মানে অনেক দিন হচ্ছে কি সেটা নষ্ট না হয়ে কিন্তু কার্যকলাপ রাখতো আর কি। তো এটাও কিন্তু সভ্যতার আমরা অন্যতম বৈশিষ্ট্য হিসাবে লক্ষ্য করি। দেখো এই জিনিসগুলো একটু জাস্ট তোমরা রিডিং পড়তে পারো, ঠিক আছে, বেশি কিছু পড়া দরকার নেই। এবার যে জিনিসটা না পড়লেই নয় সেটা হচ্ছে কি এই যে বি, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং আবিষ্কার, এই জায়গা থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন কিন্তু এসে থাকে। তো আমি এই জন্য তোমাদেরকে বলছি যে যে জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিতে বলবো, ঠিক আছে, সেই জায়গাগুলোকে তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। ফার্স্ট দেখো হরপ্পা। দেখো হরপ্পা তোমরা জানো যে 1921 সালে দয়ারাম সাহানি তিনি আবিষ্কার করেন, ঠিক আছে, এবং এখানে এই যে গ্রেনারি বা দানা শস্য হচ্ছে কি সঞ্চয় করে রাখা হতো, ঠিক আছে, এবং এটি হচ্ছে রাভি নামে একটা নদী ছিল, সেই রাভি নদীর তীরে এই হরপ্পা সভ্যতা আমরা কিন্তু লক্ষ্য করি। ঠিক আছে, তাহলে শস্যাগার নামে পরিচিত এই হরপ্পা, ঠিক আছে, এটা রাভি নদীর তীরে অবস্থান করে। এইগুলোই ইনফরমেশন, এইগুলো থেকেই হচ্ছে কি তোমার পরীক্ষা আসতে পারে। মানে এই যে হরপ্পা নিয়ে যেটা আমি যা যা কথা বললাম, এখান থেকে তোমরা 3 ধরনের কোশ্চেন পেতে পারো। প্রথম কথা হচ্ছে কি আবিষ্কার করেন দয়ারাম সাহানি, তারপরে বলবে যে শস্যাগার নামে পরিচিত হরপ্পা সভ্যতার কোন কোন জায়গা, তাহলে সেটা হচ্ছে হরপ্পা, বা হচ্ছে কি হরপ্পা কোন নদীর তীরে অবস্থান করেছিল, না সেটা হচ্ছে রাভি নদী। ঠিক আছে, তো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো মহেঞ্জোদাড়ো, ঠিক আছে, এটা হচ্ছে 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটিকে আবিষ্কার করেন। এটাকে আমরা কি বলি না, মৃতের স্তূপ বলি, ঠিক আছে, মৃতের স্তূপ। তার পাশাপাশি আরেকটা তকমা এই মহেঞ্জোদাড়োতে রয়েছে, সেটা হচ্ছে গ্রেট বাথ, অর্থাৎ এখানে দেখো বড় একটা হচ্ছে কি স্নানাগার ছিল, এবং ব্রোঞ্জের তৈরি তোমার হচ্ছে নিত্যরতা নারী মূর্তিও কিন্তু এই জায়গা থেকে পাওয়া গেছে। মানে ব্রোঞ্জের ব্যবহার কিন্তু সেই সময় হতো, এবং ব্রোঞ্জ দিয়ে নারী মূর্তি তৈরি করা হয়েছিল, এবং সেই মূর্তিগুলো কিন্তু নির্তমান অবস্থায় সেই মূর্তিগুলোকে নির্মাণ করা হয়েছিল। আচ্ছা, তারপরে দেখো যেটাকে আমরা লোথাল বলি, বর্তমানে এটা গুজরাটে রয়েছে জায়গাটা লোথাল। তো এটা ছিল হচ্ছে কি একটি সামুদ্রিক বন্দর। এটাও পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে তোমার হচ্ছে কি হরপ্পা সভ্যতার ক্ষেত্রে, মানে তো সরি তোমার হচ্ছে কি কি বলে তোমার সিন্ধু সভ্যতার ক্ষেত্রে কোনটি হচ্ছে সামুদ্রিক বন্দর ছিল, সেটা হচ্ছে কি তোমার লোথাল। এবং এখানে কিন্তু ধান চাষের হচ্ছে কি তোমার ধান যে চাষ হতো তার কিন্তু অনেক প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, কিছু কিছু নিদর্শন থেকে মনে করা হতো যে এখানে কিন্তু ধান চাষ হতো। তারপরে দেখো আরেকটা জায়গা রয়েছে, তার নাম ধলাভিরা। ধলাভিরা হচ্ছে গুজরাটের এই কেন্দ্রে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা, যেটাকে আমরা ওয়াটার তোমার হচ্ছে হার্নেসিং হচ্ছে সিস্টেম কিন্তু লক্ষ্য করি। ঠিক আছে, তাহলে এই যে 4টি নাম বললাম, একটা হরপ্পা, মহেঞ্জোদাড়ো, লোথাল এবং ধলাভিরা, এই নামগুলো তোমরা মনে রাখবে, এবং এখানে এই নামগুলোর সাথে জড়িত যে ইনফরমেশনগুলো আমি বললাম, এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, আমি জানি যে তোমাদের থিওরি পড়তে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমরা যেহেতু প্রিলি পাস করার অঙ্গীকার হয়েছি, তো অবভিয়াসলি আমাদেরকে এমন কিছু জিনিস বাদ দেওয়া যাবে না যাতে হচ্ছে কি আমরা পাস না করতে পারি। তো এই জন্য দেখো আমি বলছি যে তোমাদেরকে বিশাল বই পড়তে হবে বা থিওরি পড়ে মুখস্থ করতে হবে তা নয়। যে জিনিসটা তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোকে তোমরা একটু কেয়ারফুলি ভালো করে পড়বে। ঠিক আছে, বুঝতে পারছো তো সবাই? যতটা বলছি এই জিনিসগুলো তোমাদের মানে মানে কি বলবো, যে এটা তোমাদের বেনিফিট হবে। তো একটু তোমরা কমেন্ট করে জানাও, বা মুখেও বলতে পারো, একটু জানাও। ঠিক আছে, মানে যেভাবে করে দেওয়া হচ্ছে এটাতে তোমাদের হচ্ছে কি কাজে লাগবে তো? ওকে ওকে, ঠিক আছে, চলো দেখো। এবার বলছে দেখো বৈদিক যুগ। এবার শুরু হচ্ছে কি দেখো বৈদিক যুগ। বৈদিক যুগ যদি আমরা দেখি, তাহলে এখানে আর্যদের আগমন ঘটেছিল,
এবং বেদের রচনার উপর ভিত্তি করে এটিকে আমরা 4টি যুগে ভাগ করি। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার একটা হচ্ছে বৈদিক সাহিত্য, তারপর দেখতে পাচ্ছ সামাজিক রাজনৈতিক কাঠামো, তারপর হচ্ছে কি চতুর্বর্ণ প্রথা, তারপর হচ্ছে কি আমরা তার এই যে তোমার এর সাথে দুটো রয়েছে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা আলোচনা করব কি না, আমরা হচ্ছে কি আলোচনা করব হচ্ছে কি তোমার বৈদিক সাহিত্য নিয়ে। ঠিক আছে, এই বৈদিক সাহিত্য তোমরা জানো আমরা 4 বেদ সবাই পড়েছি, চতুর্বেদ, তাই না? আমরা একে চন্দ্র দুয়ে পক্ষ যখন আমরা বর্ণ লেখা শুরু করি তখন থেকে আমরা সবাই জানি যে চতুর্বেদ। তো সেই চতুর্বেদের তোমার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ওকে, এই নামগুলো আমরা কিন্তু সবাই বাচ্চাকাল থেকে শুনে এসেছি। ঋগ্বেদ যেটা দেখতে পাচ্ছ 1028টি স্তোত্র রয়েছে এবং এটি সবচেয়ে বেশি প্রাচীনতম এবং বিখ্যাত গায়ত্রী মন্ত্র, তাই না? ওং ভুবৎ সাহা, তো আমরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে কি জানি গায়ত্রী মন্ত্র। ঠিক আছে, তো সেই গায়ত্রী মন্ত্র কিন্তু এই ঋগ্বেদে আমরা তার প্রমাণ পেয়েছি যে ওখানে কিন্তু মেনশন করা ছিল। ঠিক আছে, তাহলে গায়ত্রী মন্ত্র হচ্ছে কি আমরা এই ঋগ্বেদ থেকেই লক্ষ্য করি এবং এটা সবচেয়ে বেশি পুরনো একটা বেদ, যেটা হচ্ছে ঋগ্বেদ। তারপর সামবেদ, এটা দেখো ভারতীয় ধ্রুপদী সঙ্গীত যেটা তার উৎস হিসাবে আমরা কিন্তু সামবেদকে লক্ষ্য করি। তারপর যজুর্বেদ, এটা হচ্ছে কি তোমার যজ্ঞের নিয়মাবলী। ঠিক আছে, দেখবে আমাদের এখনকার কালচার সিস্টেমে এখনো কিন্তু আমরা যজ্ঞ, ধ্যান, ধারণা এই সমস্ত জিনিস কিন্তু প্র্যাকটিস করি। তো যজ্ঞের যে নিয়মাবলীগুলো রয়েছে সেই নিয়মাবলী কিন্তু যজুর্বেদে মেনশন রয়েছে। অথর্ববেদ, এটা ভেষজ বিদ্যা এবং জাদুবিদ্যার যে সংকলন সেটা কিন্তু অথর্ববেদে আমরা লক্ষ্য করি। ঠিক আছে, তাহলে বৈদিক সাহিত্য হচ্ছে কি তোমার 4টি, একটা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ওকে, চলো এবারে দেখো এখানে এই যে বৈদিক যুগ, এখানে সামাজিক এবং রাজনৈতিক কাঠামো কেমন ছিল। তো দেখো এখানে বলেছে কুল মানে কি না, পরিবারের প্রধানকে বলা হতো কুলপা। ঠিক আছে, একটা দেখো আমাদের এখনো আমরা গার্ডিয়ান বলি, তাই তো, গার্জেন বলি আমাদের কোনো কোনো ফ্যামিলির ক্ষেত্রে মা কিংবা বাবা। তো সেখানে এখানে ওই সময়ে বৈদিক যুগে কুল মানে হচ্ছে পরিবারের প্রধান যিনি থাকবেন তার নাম কুলপা, আর রাজন হচ্ছে কি গোত্রের প্রধানকে বলা হয় রাজন, যেটাকে আমরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আমরা বলি। ঠিক আছে, আমরা গ্রাম প্রধান যাকে বলি বা গ্রামের যে লিডার আর কি, যিনি হচ্ছে কি সমস্ত দেখভাল করেন, তো তিনি হচ্ছে কি তখন রাজন নামে পরিচিত ছিলেন। তাকে সাহায্য করতো সভা এবং সমিতি। ঠিক আছে, সভা সমিতি ছিল, সেই সভা সমিতির মাধ্যমে রাজনকে সাহায্য করা হতো। রাজন হচ্ছে কি একটা গোত্রের হচ্ছে কি প্রধান নামে তিনি পরিচিত আর কি। এবার দেখো চতুর্বর্ণ প্রথা, এখানে আমরা দেখতে পাবো ঋগ্বেদে তোমার হচ্ছে দশতম হচ্ছে মণ্ডলের হচ্ছে কি তোমার পুরুষা সুক্তাকে প্রথম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণের উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, চতুর্বর্ণ প্রথা তোমরা জানো, প্রথমে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। মানে অ্যাকচুয়ালি এই যে ভাগটা না, মানে আজকে যে আমরা বর্ণ প্রথা দেখতে পাই বা আমাদের যে এখন যে কাস্টিজম মানে কাস্টিজম যে ব্যাপারটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু তৈরি হয়েছিল অ্যাকর্ডিং টু দেয়ার প্রফেশন। ঠিক আছে, মানুষ কি কাজে তোমার হচ্ছে কি লিপ্ত তার উপর ভিত্তি করে এই জিনিসগুলো এসেছিল আর কি। তো তখন এই বৈদিক যুগে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি আমরা নামের ক্ষেত্রে উল্লেখ পেয়েছি। ঠিক আছে, আর নদী বৈদিক যুগে আমরা দেখতে পেয়েছি সিন্ধু নদী ছিল প্রধান, এছাড়া সরস্বতী ছিল হচ্ছে কি তোমার পবিত্রতম নদী। ওকে, সরস্বতী নদী। আচ্ছা, কেউ কিছু কি বলছো? তুমি কিছু বলছো? কারণ রিঙ্কি ভৌমিক, তোমার মাইকটা অন আছে, তুমি যদি কিছু বলতে চাইছো বলো, না তো আনমিউট করে দাও। ওকে, ঠিক আছে, চলো দেখো এবার হচ্ছে কি তোমার তাহলে নদী ছিল হচ্ছে কি তোমার কি সিন্ধু নদী প্রধান, এছাড়া হচ্ছে কি পবিত্র নদী হিসাবে সরস্বতী নদীটাকেও ধরা হতো। আচ্ছা, এবার দেখো আমরা চলে আসছি কি বৈদিক যুগের পর জৈন এবং বৌদ্ধ ধর্ম। ওকে, তো এখানে জৈন এবং বৌদ্ধ ধর্মের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে বৈদিক ধর্মের জটিলতার প্রতিবাদে এই নতুন ধর্মমত গুলোর হচ্ছে উত্থান ঘটে। ঠিক আছে, তো তার মধ্যে দেখো বৌদ্ধ ধর্ম যদি আমরা দেখি, বৌদ্ধ ধর্ম তোমরা সবাই জানো যে গৌতম বুদ্ধ, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের সাথে গৌতম বুদ্ধ কপিলা বস্তুর হচ্ছে লুম্বিনীতে জন্মগ্রহণ করেন এবং তিনি মাত্র 29 বছর বয়সে, মানে আমাদের থেকে অনেক কম বয়সে তিনি গৃহত্যাগ করেন। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি মহা তোমার হচ্ছে কি নির্মাণ সামানা আমরা বলে থাকি। তো তখন তিনি লাভ করেছিলেন মাত্র 29 বছর বয়সে। এবার নির্মাণ তিনি হচ্ছে দেখো বিহারের গয়ায় নিরঞ্জনা নদীর তীরে তিনি বোধি লাভ করেন। ঠিক আছে, তো বোধি বা জ্ঞান লাভ করেন আর কি, মানে অ্যাকচুয়ালি যেটাকে আমরা ঈশ্বর দর্শন বলি, তো সেই ঈশ্বর দর্শনটাকে বৌদ্ধ ধর্মের ভাষায় যে বোধি বা জ্ঞান লাভ করা বলা হয় আর কি। এবারে
অ্যাকর্ডিং টু হচ্ছে কি বৌদ্ধ মানে বুদ্ধিজিমের ক্ষেত্রে দেখো ওদের তোমার চতুরার্য কথা বলা হয়েছে। কি কি? দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি করা এবং দুঃখ নিবৃত্তির পথ, যেটাকে আমরা অষ্টাঙ্গী মার্গ বলে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার বৌদ্ধ ধর্মের মূল কথা আর কি। ঠিক আছে, এবারে বৌদ্ধ সম্মেলনের যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে রাজগৃহতে হয়েছিল, যেটা অজাতশত্রুর সময় রাজা যখন ছিলেন, বৈশালী যেটা হচ্ছে কালাশোক, আর পাটলিপুত্র যখন অশোক রাজা ছিলেন, আর কনিষ্কে হচ্ছে তোমার কাশ্মীরে, কনিষ্ক যখন রাজা ছিলেন তখন কাশ্মীরে হয়েছিল। ঠিক আছে, তো এই যে কনিষ্কের কাশ্মীর, সেখানে হচ্ছে বৌদ্ধ ধর্ম তোমার হিনায়ানা এবং হচ্ছে মহায়ানা এই দুটো ভাগে ভাগ করা হয়েছিল আর কি। ঠিক আছে, তার আগে একটাই ছিল আর কি। আর এরপরে যদি আমরা জৈন ধর্ম দেখি, জৈন ধর্মের ক্ষেত্রে তোমরা জানো যে তীর্থঙ্কর হিসাবে আমরা লক্ষ্য করি ওখানে 24 জন তীর্থঙ্কর ছিলেন। প্রথম জন ছিলেন ঋষভদেব, আর 23তম ছিলেন হচ্ছে পার্শ্বনাথ। এটা কিন্তু পরীক্ষায় আসে আর কি। ঠিক আছে, এই জন্য আমি এখানে মেনশন করে দিয়েছি যে প্রথম হচ্ছে ঋষভদেব আর 23তম হচ্ছে পার্শ্বনাথ। আর মহাবীর যিনি জৈন ধর্মের প্রবর্তক, তিনি ছিলেন দেখো 24তম তোমার হচ্ছে শেষ তীর্থঙ্কর আর কি। তিনি বিহারের এই যে কোন গ্রামে জন্মগ্রহণ করেন। আর পঞ্চমহাব্রত হিসাবে আমরা এদের হচ্ছে কি সিস্টেমটা দেখতে পাই, যেমন অহিংসা করা, সত্য হচ্ছে অনুসরণ করা, অচুর্য মানে চুরি না করা, এবং অপরিগ্রহ মানে কারো জিনিস না নিয়ে নেওয়া। ঠিক আছে, এই মহাবীর যুক্ত করেন ব্রহ্মচর্য। ঠিক আছে, মহাবীর এর সাথে কি যুক্ত করলেন, যে ব্রহ্মচর্য পালন করতে হবে। এবং এখানে ত্রিরত্ন কথা বলা হয়েছে, সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। আর জৈনরা পরে দুটি ভাগে বিভক্ত হয়েছিল, এটা শ্বেত বস্ত্রধারী, এটা হচ্ছে তোমার নগ্নপদ বা বস্ত্রহীন। ঠিক আছে, এই দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। এবার যেটা তোমাদেরকে মনে রাখতে হবে যে আগে যেটা আমি পড়িয়েছিলাম যে সিন্ধু সভ্যতা, তো সেই সিন্ধু সভ্যতার জন্য দেখো পরীক্ষার জন্য মুখস্থ করার জন্য আমি কি জোর করেছি, একটা টেবিল করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে এই টেবিলটা একটু মুখস্থ করে নেবে। যেমন হরপ্পা হচ্ছে কি তোমার আমরা দেখলাম যে রাভি বা ইরাবতী নদীর তীরে, এবং বর্তমানে সেটা পাঞ্জাব পাকিস্তানে রয়েছে। মহেঞ্জোদারো সিন্ধু, যেটা এখন সিন্ধু প্রদেশ বা পাকিস্তান। লোথাল হচ্ছে কি তোমার ভোগাবো, যেটা যে গুজরাট রয়েছে এখন। কালীবঙ্গাল হচ্ছে কি এটা ঘগর নদীর হচ্ছে তীরে রাজস্থানে রয়েছে। রোপার হচ্ছে কি শতদ্রু নদীর তীরে এবং পাঞ্জাব। তারপর হচ্ছে কি তোমার চান হুদারো, এটা যে সিন্ধু নদীর তীরে, এটা সিন্ধু প্রদেশে রয়েছে বর্তমানে। বনওয়ালি হচ্ছে কি তোমার সরস্বতী নদীর তীরে হরিয়ানাতে। আর হচ্ছে আলমগীরপুর, যেটা হিন্দল নদীর তীরে এবং উত্তরপ্রদেশে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কি জাস্ট কোন জায়গায় রয়েছে এবং সেটা কোন নদীর তীরে অবস্থান করছে, সেই জায়গাটা জাস্ট তোমাদেরকে বলার জন্য। এবং তার পাশাপাশি যেহেতু আমরা বৌদ্ধ ধর্ম কথা বললাম, তো এখানে দেখো মানে 4টি সম্মেলন হয়েছিল এবং 4টি মাইল ফলক হিসাবে কাজ করে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে, এবং তারা ওই জায়গাটাকে খুবই পবিত্র স্থান মনে করেন। তো তাদের সময়কালের পাশাপাশি এই সময়কালটা খুব বেশি পরীক্ষায় দেয় না। যেটা দেয় হচ্ছে প্রথম সম্মেলন যেটা হয়েছিল বৌদ্ধদের ক্ষেত্রে, সেটা কোন রাজার সময়, স্থান কোথায়, এবং সভাপতি কে করেছিলেন। ঠিক আছে, এই যে কলামটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রথম যেটা হয়েছিল তখন অজাতশত্রু হচ্ছে রাজা ছিলেন, রাজগৃহতে হয়েছিল, মহাকাশ্যপ ছিলেন সভাপতি। দ্বিতীয় হয়েছিল হচ্ছে কি তোমার কালাশোক রাজার আমলে বৈশালীতে, এবং সেটা সাবাকাবিয় নামে একজন সভাপতিত্ব করেছিলেন। তৃতীয় সম্মেলন হয়েছিল দেখো অশোক রাজা ছিলেন, সেটা পাটলিপুত্র, তোমরা সবাই জানো। এবং হচ্ছে কি মেঘালীপুত্র তিস্র, তিনি ছিলেন সভাপতি। আর চতুর্থ হয়েছিল হচ্ছে কনিষ্ক রাজার সময়ে কাশ্মীরে, এটা বসুমিত্র ছিলেন সভাপতি। ঠিক আছে, তাহলে এই টেবিলটা না একটু ভালো করে তোমরা পড়বে, কেননা এই টেবিলটা হচ্ছে কি খুবই মনে রাখা জরুরি। আর যেটা হচ্ছে রাজাদের নাম যদি তোমাদের মনে না থাকে, আমি একটা ট্রিক করে দিয়েছি দেখো, রাজার নাম প্রথমে এ, তারপরে কে, তারপরে এ আবার কে। এ মানে অজাতশত্রু প্রথমে, তারপরে হচ্ছে কি কালাশোক, তারপর হচ্ছে কি তোমার অশোক, তারপর হচ্ছে কি কনিষ্ক। ঠিক আছে, তো এখানে দেখো তীর চিহ্ন দিয়ে করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে একে মনে রাখতে পারো। ঠিক আছে, একে। আচ্ছা, এবারে কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা মনে রাখবে, যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন, বৌদ্ধ ধর্ম দুটি শাখায় বিভক্ত হয়েছিল, আমি অলরেডি বলেছিলাম। এটা হিনজান, একটা হচ্ছে তোমার মহাযান। ঠিক আছে, এই দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে গেছিল। আর লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম কৃত্রিম বন্দর। ঠিক আছে, লোথাল, এটা তোমরা মনে রাখবে। আর হরপ্পা হচ্ছে প্রথম আবিষ্কৃত হয়েছিল বলে হরপ্পা সভ্যতাকে আমরা হরপ্পা সভ্যতা বলি। ঠিক আছে, হরপ্পা মানে হচ্ছে প্রথম আবিষ্কৃত। চলো, এবার হচ্ছে কি আমরা সরাসরি চলে আসবো দিল্লি সুলতানেট। ঠিক আছে, অর্থাৎ দিল্লি যে সুলতানি ব্যবস্থা শুরু হয়েছিল, সেই জিনিসের ইতিহাস নিয়ে আমরা শুরু করব। ওকে, এবং আমি তোমাদের শুরুতে বলেছি যে আমাদের একটা সিকোয়েন্সে আমরা পড়বো, এবং যে সিকোয়েন্সে পড়লে তোমাদেরকে মনে রাখতে সুবিধা, সেই সিকোয়েন্সে আমরা রেখেছি। প্রথমে দেখো দিল্লি সুলতানি 5টি রাজবংশের ইতিহাস
একটা রয়েছে দেখো দাস বংশ, তারপর তোমরা জানো যে খলজি বংশ, ঠিক আছে, তারপর হচ্ছে তুগলক বংশ, ঠিক আছে, এবং তারপরে হচ্ছে কি আমরা দেখতে পাই কি না মুঘল সাম্রাজ্য, ঠিক আছে, সেখান থেকে আমরা কি দেখতে পাবো না তোমার হচ্ছে কি আহ, একদম এইভাবে হচ্ছে কি তোমার জিনিসগুলো পর পর করে ইতিহাসটা আমরা লক্ষ্য করি। তো দেখো আমি এক ধার থেকেই তোমাদের বললে সুবিধা হবে। প্রথমে দেখো আমরা যেটা শুরু করছি যে দিল্লি সুলতানেটের ক্ষেত্রে দাস বংশ, ঠিক আছে, তাহলে দাস বংশ যেটাকে আমরা বলি, ঠিক আছে, তো এই দাস বংশ হচ্ছে কি দেখো কুতুবুদ্দিন আইবক, তিনি হচ্ছে দেখো লাক বক্স নামে পরিচিত ছিলেন। 1206 সালে সুলতানি শাসন তিনি প্রতিষ্ঠা করেন এবং ইলতুৎমিশ যে তিনি, ঠিক আছে, তিনি হচ্ছে কি ইকতা প্রথা এবং চল্লিশা চক্র, ঠিক আছে, গঠন করেন। তিনি রূপার মুদ্রা, টাকা এবং হচ্ছে কি তামার মুদ্রা জিতল চালু করেন ইলতুৎমিশ, মনে রাখবে। তাহলে লাখ বক্স নামে হচ্ছে কুতুবুদ্দিন আইবক পরিচিত, আর ইলতুৎমিশ যিনি তিনি হচ্ছে কি তোমার ইকতা এবং চল্লিশা চক্র প্রবর্তন করেন এবং সেই সময় তিনি মুদ্রার টাকা আর হচ্ছে কি মুদ্রা হচ্ছে কি তামার মুদ্রা যেটা সেটা হচ্ছে কি তোমার রূপার টাকা, রূপার মুদ্রা টাকা, তামার হচ্ছে কি তোমার জিতল হচ্ছে কি শুরু করেন। গিয়াসউদ্দিন বলবন তিনি হচ্ছে দেখো পারস্য প্রথা, তোমার হচ্ছে কি যেটা সিজদা এবং হচ্ছে কি তোমার পাইবোস মানে হচ্ছে পদচুম্বন, এটা চালু করেন আর কি, ঠিক আছে। তিনি নিজেকে হচ্ছে কি কি মনে করতেন যে জিন ই ইলাহি অর্থাৎ ঈশ্বরের ছায়া, তো তাকে হচ্ছে কি তোমার এই দুটো করতে হতো, অর্থাৎ ষষ্ঠাঙ্গে প্রণাম এবং তার প্রণামের পাশাপাশি তাকে পদচুম্বন করতে হতো। তো এই জন্য হচ্ছে কি মনে রাখবে সিজদা এবং পাইবোস এটা চালু করেন কে গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে, মনে রাখবে। এগুলো হয়তো আগে তোমরা পড়েছো এখন ভুলে গেছো, এই জায়গাগুলো পড়ে হচ্ছে কি তোমরা মনে রাখবে আর কি। হ্যাঁ, তারপরে দেখো খলজি বংশ, খলজি বংশের ক্ষেত্রে যদি আমরা দেখি, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখতে পাবো কি আমরা আলাউদ্দিন খলজি, তিনি হচ্ছে কি প্রথম সুলতান যিনি দাক্ষিণাত্য অভিযান করেন, তিনি তার সেনাপতি ছিলেন মালিক কাফুর, ঠিক আছে, আলাউদ্দিন খলজির মালিক কাফুর তার সেনাপতি ছিলেন এবং তিনি হচ্ছে কি বাজার দর হচ্ছে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন, অর্থাৎ তিনি পণ্যের দাম নিয়ন্ত্রণ করেন এবং হচ্ছে কি তোমার মাহানা ইন মান্ডি নামক হচ্ছে পরিদর্শক নিয়োগ করেন তিনি, যাতে পণ্যের দামটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যায় এবং তাদের দামগুলোকে নির্ধারণ করা যায়। তার পাশাপাশি সামরিক সংস্কারে তিনি ঘোড়া চিহ্নিত করার জন্য ডেক এবং সৈন্যদের হচ্ছে পরিচয়ের জন্য তিনি হুলিয়া প্রথা আনেন, ঠিক আছে, হুলিয়া প্রথা আলাউদ্দিন খলজি হুলিয়া প্রথা নিয়ে আসেন। আচ্ছা, তারপরে দেখো তোমার তুগলক বংশ, তুগলকের ক্ষেত্রে তোমরা মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা পাগলা রাজা বলি, তিনি অত্যন্ত শিক্ষিত যদিও ছিলেন তা সত্ত্বেও আমরা বলি, ঠিক আছে, তিনি তার কার্যকলাপ এমন কিছু ছিল আর কি। তো তিনি তামা বা ব্রোঞ্জের হচ্ছে টোকেন ব্যবহার কারেন্সি শুরু করেন, রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে তিনি নিয়ে যান, তিনি কৃষকদের জন্য আমিরি কহি বিভাগ শুরু করেন, ঠিক আছে। তারপরে দেখো আমরা দেখতে পাই ফিরোজ শাহ তুগলক, তিনি অনেক শহর যেমন হিসার, ফিরোজাবাদ, ঠিক আছে, এবং সেচ খাল তৈরি করেন, তিনি দিওয়ানি খয়রাত অর্থাৎ দান বিভাগ এবং দিয়ানি তোমার হচ্ছে বান্দাগান মানে কৃতদাস বিভাগ, দুটো বিভাগ তিনি শুরু করেন। নেক্সট আমরা দেখতে পাবো কি না মুঘল সাম্রাজ্য। তো এই মুঘল সাম্রাজ্য দেখো আমাদের ভারতের স্থাপত্য এবং সংস্কৃতির জন্য স্বর্ণযুগ বলে আমরা মনে করি, ঠিক আছে, মুঘল সাম্রাজ্যকে। তো তার কারণ ছিল, কারণ এরা হচ্ছে কি তোমার অনেক কিছু স্থপতি স্থাপন করেছিলেন এবং সংস্কৃতির দিক থেকে এরা কিন্তু অনেকটাই কাজ করেছিলেন আর কি। তার মধ্যে প্রথমে আমরা দেখবো বাবর নিয়ে, ঠিক আছে, বাবর হচ্ছে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে কামানের ব্যবহার করে ইব্রাহিম লোদিকে হারিয়ে দেন এবং তিনি তুজুকি বাবরি বা বাবরনামা লেখেন, ঠিক আছে। তারপরে আসেন হচ্ছে কি হুমায়ুন, শেরশাহের কাছে চৌরাশার যুদ্ধে হেরে ভারত ছাড়েন এবং পরে 1555 সালে আবার পুনরায় ক্ষমতায় আসেন আর কি, প্রত্যাবর্তন করেন, ঠিক আছে। এবার তারপর আমরা দেখতে পাবো আকবর। তো আকবরের সময় হচ্ছে কি কিছু কিছু জিনিস অবভিয়াসলি মাথায় রাখতে হবে, কারণ আকবর হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন। তো মনসবদারি সিস্টেম আকবর করেছিলেন, এটি ছিল দেখো পদমর্যাদা ভিত্তিক সামরিক এবং প্রশাসনিক ব্যবস্থা, ঠিক আছে, মনসবদারি মানে যার যেমন হচ্ছে কি কোয়ালিটি সেই অনুযায়ী তাকে হচ্ছে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হবে। তারপরে দেখো আরেকটা রয়েছে দেখো ইবাদত খানা, এটা হচ্ছে কি ফতেপুর সিক্রিতে তিনি বিভিন্ন ধর্মের আলোচনার জন্য একটি এটি তৈরি করেন, ঠিক আছে, ইবাদত খানা মানে এখানে সমস্ত ধর্মের মানুষরা সেখানে গিয়ে ধর্মীয় আলোচনা করতে পারে। দিনই ইলাহি, এটা খুব গুরুত্বপূর্ণ, এটি নতুন ধর্মমত বা সর্বধর্মের সার কথা নিয়ে তৈরি, ঠিক আছে, বীরবল প্রথম এটি গ্রহণ করেন, ঠিক আছে, দিনই ইলাহি। আচ্ছা, তারপরে দেখো যুক্তি প্রথা, অর্থাৎ রাজা টডরমল রাজস্ব আদায়ের এই উন্নত প্রথা প্রবর্তন করেন, এ না রাজা টডরমল, ঠিক আছে, যুক্তি প্রথা, এটা মনে রাখবে।
তারপর আমরা দেখতে পাবো হচ্ছে জাহাঙ্গীর এবং শাহজাহান। ঠিক আছে, তো জাহাঙ্গীরের সময় দেখো আমরা দেখতে পাই যে তার সময়ে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এবং স্যার থমাস রো মুঘল দরবারে আসেন। তিনি সুবিচারের জন্য কি করেন না, এই যে চেন অফ দ্য জাস্টিস অর্থাৎ হচ্ছে কি আদদি জাহাঙ্গীরই ঝুলিয়ে বুঝিয়েছিলেন আর কি, যাতে করে একটা সুবিচার পাওয়া যায়। ঠিক আছে, তারপরে শাহজাহানের সময় আমরা কি বলি না, মুঘল স্থাপত্যের হচ্ছে স্বর্ণযুগ বলা হয়, কারণ তিনি তাজমহল, লালকেল্লা, জামা মসজিদ, ময়ূর সিংহাসন, ঠিক আছে, এই সমস্ত জিনিস কিন্তু শাহজাহান কিন্তু করেছিলেন সেই সময়, তাই না? যদিও তাজমহলটা করেছিলেন মুমতাজের স্মরণের জন্য, মনে রাখার জন্য, কিন্তু তার পাশাপাশি এই যে আমরা আজকে দিল্লিতে এত কিছু ভাস্কর্য দেখতে পাচ্ছি, কিন্তু সেটা শাহজাহানই সময়ে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, চলো এবার হচ্ছে ঔরঙ্গজেব। তিনি আলমগীর উপাধি নেন। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন বলে তিনি জিন্দাপীর নামে পরিচিত ছিলেন। ঔরঙ্গজেব, এটা পরীক্ষায় আসে যে জিন্দাপীর নামে কাকে বলা হয়। তারপর 1600 হচ্ছে কি তোমার 79 তোমার সালে তিনি পুনরায় ও মুসলিমদের উপর কি করেছিলেন না, জিয়াগা ট্যাক্স বা জিজিয়া কর হচ্ছে তিনি চালু করেছিলেন। ঠিক আছে, তার সময়ে আমরা মুঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটে, কিন্তু দাক্ষিণাত্য ক্ষত সাম্রাজ্যের পতন পোস্ট হচ্ছে করে দিয়েছিল। ঠিক আছে, তো এখানে দেখো কিছু কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে কি ঐতিহাসিক যে টার্মগুলো, যেমন হচ্ছে কি তোমার জাপ্তি, ইকতা, ঠিক আছে, জিজিয়া, তোমার জিজিয়া, বা তোমার হচ্ছে কি সিজদা, ঠিক আছে, বা ভাজির, এই জিনিসগুলো অনেক সময় দিয়ে দেয় আর কি। ঠিক আছে, জাপ্তি মানে হচ্ছে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ। ঠিক আছে, জরিপ মানে মাপা আর কি, যার যেমন জমি যতটা পরিমাণ তার অনুযায়ী তার রাজস্ব নির্ধারণ করা হবে। ইকতা মানে হচ্ছে বেতনের পরিবর্তে জমি প্রদান। ঠিক আছে, সুলতানি আমলে আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার জিজিয়া হচ্ছে ও মুসলিমদের থেকে নেওয়া সুরক্ষা কর। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার সিজদা, সুলতানের সামনে নত হওয়া, সম্মান দেখানো, যে এখন যেমন নেতা মন্ত্রীর সামনে লোকে হাত জোড় করে বা সম্মান করে, সেরকম আর কি। আর হচ্ছে ভাজির, এটা হচ্ছে কি প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা হচ্ছে অর্থ উপদেষ্টা। চলো এবার হচ্ছে কি আমরা দেখবো যে ব্রিটিশ শক্তির বিস্তার এবং সংস্কার। ঠিক আছে, তোমরা জানো যে তারপরে যখন এগুলো শেষ হয়, তারপরে হচ্ছে ব্রিটিশ শক্তির হচ্ছে আগমন ঘটে। তো এখানে আমরা দেখতে পাই কি না, অধীনতামূলক মিত্রতা নীতি, যেটা হচ্ছে কি প্রবর্তক লর্ড ওয়েলেসলি, এটা পরীক্ষায় দেয় যে অধীনতামূলক মিত্রতা নীতি, এটা মূল শর্ত কি ছিল, কোনো দেশীয় রাজা এই নীতি গ্রহণ করলে তার রাজ্যে ব্রিটিশ সৈন্য থাকতে পারবে এবং তার বিনিময়ে তাকে অর্থ দেওয়া হবে। ঠিক আছে, এবং সেই রাজ্যের হচ্ছে বৈদেশিক নীতি ব্রিটিশরা নিয়ন্ত্রণ করবে। ওকে, এটাকে আমরা কি বলছি, অধীনতামূলক মিত্রতা নীতি। এবার এটা হচ্ছে কি প্রথম গ্রহণকারী হচ্ছে হায়দ্রাবাদের নিজাম, পরপর হচ্ছে মহীশূর, মারাঠা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো তারা গ্রহণ করেছিল। তারপরে দেখো সত্য বিলোপ নীতি, এটাও কিন্তু পরীক্ষায় মানে পিএসসির পরীক্ষাতে হচ্ছে কি মানে বহুবার করে দেয় আর কি। ঠিক আছে, সত্য বিলোপ নীতি, এটা হচ্ছে লর্ড ডালহৌসির, মনে রাখবে। ঠিক আছে, এর শর্তটা কি ছিল সত্য বিলোপ নীতি না, এখানে যদি কোনো দেশীয় রাজ্যের রাজা কোনো স্বাভাবিক উত্তরাধিকারী না থাকে, তবে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সরকারের আন্ডারে চলে যাবে, তাই না? রাজা দত্তক নিতে পারবেন না, এটাকে বলা হচ্ছে কি সত্য বিলোপ নীতি। বুঝতে পারলে, মানে রাজা যদি কুলীন হয় তাহলে সেক্ষেত্রে সে কিন্তু আগে কি করতো না, তোমার কাউকে হচ্ছে কি তোমার দত্তক হিসাবে নিত এবং তাকে উত্তরাধিকার দিয়ে দিত, কিন্তু সেই জিনিসটা করা যাবে না সত্য বিলোপ নীতি যখন চালু হলো আর কি। ঠিক আছে, রাজার কোনো দত্তক নিতে পারবে না, রাজার কোনো সন্তান না থাকলে সেটা চলে যাবে সরাসরি হচ্ছে কি তোমার ব্রিটিশ কোম্পানির হাতে। আচ্ছা, প্রকৃত অধিকৃত রাজা, এই যে সাতারা, এটি এরপর হচ্ছে সম্বলপুর, ঝাঁসি, নাগপুর দখল করা হয়। লর্ড ডালহৌসি যদি অবদান দেখি আমরা, এটাকে আমরা মেনলি লর্ড ডালহৌসিকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে বলে থাকি, কারণ আমাদের যে ইন্ডিয়ানের যে রেলওয়ে সিস্টেম, ঠিক আছে, তো এই রেলওয়ে সিস্টেম কিন্তু লর্ড ডালহৌসির আমল, মানে তিনি হচ্ছে কি ইয়ে করলেন, মানে ইন্ট্রোডিউস করলেন আর কি। ঠিক আছে, এবং বলা হয় এবং 1853 সালে বোম্বে থেকে থানে প্রথম ট্রেন চলে। ঠিক আছে, সেই সময়। আর এছাড়া তিনি ডাক ব্যবস্থাও প্রবর্তন করেন, টেলিগ্রাফ হচ্ছে লাইন শুরু করেন। লর্ড ডালহৌসি কিন্তু অনেক মানে ভালো কাজ করেছিলেন আর কি, যদিও তিনি ব্রিটিশ শাসক ছিলেন, তাও তিনি কিন্তু আমাদের এই ভারতবর্ষে অনেক কিছু বিপ্লব তিনি ঘটিয়েছিলেন। তারপরে আমরা দেখতে পাই যে সমাজ সংস্কারক, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় দেখো 1815 সালে আত্মীয় সভা এবং 1828 সালে হচ্ছে কি ব্রাহ্ম সভা, এই দুটো সভা তিনি প্রবর্তন করেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার তার দীর্ঘ আন্দোলনের পরে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং, তোমরা নিশ্চয়ই জানো, সতীদাহ প্রথা
রেগুলেশন অফ তোমার হচ্ছে কি রেগুলেশন করে সতীদাহ প্রথাটাকে রোধ করে দিয়েছিলেন। মানে এটা খুব দরকার ছিল, কারণ তোমরা জানো যে খুব মর্মান্তিক এবং হচ্ছে কি খুবই প্যাথেটিক একটা ঘটনা আর কি। ঠিক আছে, যে যদি কোনো তার স্বামী মারা যায়, হাত পা বেঁধে তাকে হচ্ছে কি ঢাক ঢোল বাজিয়ে স্বামীর চিতায় তাকে তুলে দেওয়া হতো। এটা খুবই একটা প্যাথেটিক একটা ঘটনা। তো এটা দরকার ছিল এবং সেটা লর্ড বেন্টিং এর সময় রাজা রামমোহনের সহায়তায় এটা কিন্তু বন্ধ করা হয়েছিল। তারপর দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনি তোমরা জানো নারী শিক্ষার প্রচার করেছিলেন, বেথুন সাহেবের সাথে কাজ করেন এবং তার প্রচেষ্টায় হচ্ছে কি দেখো এই যে বিধবা বিবাহ আইন, ঠিক আছে, অর্থাৎ আগে তোমরা নিশ্চয়ই জানো যে বিধবারা হচ্ছে কি তোমার বিয়ে করতে পারতো না, ঠিক আছে, এবং আগেকার দিনে একটা খুব বাজে সিস্টেম ছিল। যদি কারোর সম্পত্তি প্রচুর থাকতো, সে যদি বুড়ো বয়সে মানে জাস্ট তার কয়দিন পরে মৃত্যু হবে, সেও কিন্তু বিয়ে করতে পারতো। ফলে মৃত্যু ঘটে গেলেই তার যে বিধবা, ঠিক আছে, সে কিন্তু হচ্ছে কি তোমার বিয়ে করার তার কোনো অধিকার ছিল না। তো সেই বিধবা বিবাহ ব্যাপারটা হচ্ছে কি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে কিন্তু সেটা পাস হয়েছিল। এবারে আমরা দেখি যে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়, বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন। তো এগুলো নিয়েও পরীক্ষায় প্রশ্ন পড়ে, যেমন লর্ড কার্জন তোমরা জানো 16 অক্টোবর 1905 আমাদের বাংলাকে ভাগ করে দেন, ঠিক আছে, এবং এর প্রতিবাদে 1800 না 1905, সরি আমি বলা ভুল করেছি। তো 1905 সালে 7 আগস্ট কলকাতার টাউন হলে স্বদেশী আন্দোলনের ডাক দেওয়া হয় এবং মানুষ বিলাতি দ্রব্য বর্জন করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিকে রাখি বন্ধন হিসাবে পালন করেন। ঠিক আছে, তারপরে দেখো সুরাট বিভাজন। এখানে সুরাট তোমার হচ্ছে কি অধিবেশনে তোমার হচ্ছে কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটা নরমপন্থী একটা চরমপন্থী, তাই না? তো চরমপন্থীদের নেতা ছিলেন হচ্ছে কি লালবাল পাল, অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। আর পরবর্তীকালে আমরা হোম রুল লীগ বা রাউলাট অ্যাক্ট কথা আমরা পড়তে হবে, কারণ পরীক্ষায় দেয়। হোম রুল লীগটা মনে রাখবে যে এটা বাল গঙ্গাধর তিলক পুনে এবং এনিবেশন মাদ্রাস এই যে স্বায়ত্ত শাসনের দাবিতে এটি শুরু করেন। ঠিক আছে, হোম রুল লীগ মানে নিজের আওতায় হচ্ছে কি তোমার পরিচালনা করা হবে। আর রাউলাট অ্যাক্ট হচ্ছে কি তোমরা মনে রাখবে সরকারি বিরোধী একটা যে কোনো সন্দেহজনক ব্যক্তিকে বিনা বিচারে তাকে জেলবন্দি করার আইন। ঠিক আছে, যদি কেউ সরকারি বিরোধী হয়, তার যদি অ্যাক্টিভিটি যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে তাকে বিনা কারণে মানে কোনো কিছু না ভেবে তাকে কিন্তু জেলে পুরে দেওয়া হতো। তো এর প্রতিবাদে পাঞ্জাবের বাগে হচ্ছে কি এটা হত্যাকাণ্ড হয়েছিল, তোমরা জানো জেনারেল ডায়ারের গুলিবর্ষণ হচ্ছে কি হয়েছিল। এটা 13 এপ্রিল 1919 সালে ঘটনাটি ঘটেছিল। এটাও কিন্তু খুবই বর্বর ছিল আর কি, একসাথে মানুষকে মানে জড়ো হয়েছিল এবং সেখানে গুলি চালানো হয়েছিল, ঠিক আছে, নির্বিচারে। চলো এবার দেখো বলছে যে গান্ধী যুগ ও গণ আন্দোলন। দেখো এখানে গান্ধী যুগের সময় আমরা যদি দেখি তাহলে অসহযোগ, খিলাফত আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ডান্ডি অভিযান, ভারত ছাড় আন্দোলন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার মধ্যে তোমরা মনে রাখবে যে এই যে দেখতে পাচ্ছ যে অসহযোগ বা খিলাফত আন্দোলন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নৃশংসতা আর রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি কি করেন না অসহযোগ আন্দোলন শুরু করেন, তাই না? কারণ দুটোই কিন্তু খুবই প্যাথেটিক ছিল। আর খিলাফত আন্দোলনের লক্ষ্য ছিল তুরস্কের খলিফার মর্যাদা রক্ষা করা আর কি। তো এই জন্য গান্ধীজি হিন্দু মুসলিম ঐক্যের জন্য খিলাফতে অসহযোগের অসহযোগের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাই চোরাচুরি ঘটনা। এটা আবার কি না উত্তরপ্রদেশের গোরক্ষপুরে উত্তেজিত জনতা পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়, ফলে হচ্ছে 22 জন পুলিশ মারা যায়। গান্ধীজি হিংসার কারণে আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেয়। এটাকে বলা হচ্ছে চোরাচুরি ঘটনা আর কি। হ্যাঁ, এবার হচ্ছে কি আমরা দেখবো আইন অমান্য আন্দোলন এবং ডান্ডি অভিযান। তোমরা জানো যে 1930 সালে তোমার হচ্ছে 12 মার্চ তার তোমার হচ্ছে কি 78 জন অনুগামীকে নিয়ে সবরমতী আশ্রম থেকে সমুদ্র তীরবর্তী গ্রাম ডান্ডির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। ঠিক আছে, এবং এটাও তোমরা নিশ্চয়ই জানো যে 18 তোমার প্রায় হচ্ছে কি তোমার 24 দিন হচ্ছে কি হেঁটে প্রায় 240 মাইল পাড়ি দিয়ে 6 এপ্রিল তিনি লবণ আইনকে ভঙ্গ করেন। ঠিক আছে, এটাই ছিল হচ্ছে আইন অমান্য আন্দোলন, কারণ তখন হচ্ছে কি লবণ তৈরি করা যেত না আর কি। ঠিক আছে, এবং তৈরি করে তিনি আইনটাকে ভেঙেছিলেন। এবার হচ্ছে ভারত ছাড় আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এটা এই আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের ভারতের স্বাধীনতা লাভের জন্য। তো কারণ 8 আগস্ট 1942 সালে, ঠিক আছে, গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান থেকে গান্ধীজি একটা স্লোগান দেন যে করেঙ্গে ইয়া মরেঙ্গে, অর্থাৎ ডু ও ডাই। ঠিক আছে, অর্থাৎ এই যে স্লোগানটা কিন্তু খুব তখন মারাত্মকভাবে কাজ করেছিল। এবং পরদিন সকালে গান্ধীজি এবং কংগ্রেসের সব বড় নেতাদের নিয়ে গ্রেপ্তার করা হয়। ঠিক আছে, এবং নেতৃত্বহীন অবস্থায় সাধারণ মানুষ এই আন্দোলনটাকে মানে ছাড়িয়ে দেন আর কি। চলো এবারে এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে পরীক্ষার জন্য। ঠিক আছে, যেমন ইনকলাব জিন্দাবাদ, এটা হচ্ছে কি তোমার ভগৎ সিং দিয়েছিলেন।
গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, এটা সুভাষচন্দ্র বোস। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, তাই না, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা বাল গঙ্গাধর তিলক। আজাদ হিন্দ ফৌজ, এটা রাসবিহারী বসু। তারপর হচ্ছে অভিনব ভারত, এটা হচ্ছে তোমার ভিডি সাভারকার, ঠিক আছে। তো এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে কি তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো এবার হচ্ছে কি কিছু জিনিস যেটা আমরা না পড়লে নয়। আর্য সমাজ পরবর্তীকালে এসেছিল 1875-এ। এটা আমরা মনে রাখবো এইভাবে, কারণ আর্য সমাজ ছিল একটি হিন্দু সংস্কার আন্দোলন যা উত্তর ভারতে ব্যাপক কিন্তু প্রভাব বিস্তার করেছিল। তো তার মধ্যে প্রথম প্রতিষ্ঠাতা যদি আমরা দেখি দয়ানন্দ সরস্বতী, তার আসল নাম ছিল হচ্ছে কি মূল শঙ্কর, এবং স্লোগান ছিল হচ্ছে কি, তার বিখ্যাত স্লোগান ছিল গো ব্যাক টু বেদাস, অর্থাৎ বেদে ফিরে যা। তিনি মনে করতেন যে বেদই সমস্ত সত্য উৎস এবং জ্ঞানের উৎস, তাই জন্য হচ্ছে কি তিনি এই স্লোগানটা দিতেন। এবং শুদ্ধি আন্দোলন আমরা দেখতে পাই, এটা যার অন্য ধর্মে দীক্ষিত হয়েছিলেন, তার পুনরায় হচ্ছে হিন্দু ধর্মে ফিরে আসার জন্য এই আন্দোলনটা করা হয়েছিল। মানে ধরো কেউ যদি অন্য ধর্মে চলে যায়, তাহলে তাকে আবার হচ্ছে কি তার নিজের ধর্মে ফিরিয়ে আনার জন্য এই শুদ্ধি আন্দোলনটা করা হয়েছিল। আর তার বিখ্যাত বইটা ছিল কি সত্যার্থ প্রকাশ। ওকে, আচ্ছা এবার হচ্ছে কি দেখো অবদান কি না, তিনি মূর্তি পূজা এবং হচ্ছে পুরোহিততন্ত্রের হচ্ছে ঘোর বিরোধী ছিলেন। আর তার অনুগামীরা হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কি দয়ানন্দ অ্যাংলো বেদিক স্কুল হচ্ছে কি এবং কলেজ প্রতিষ্ঠা করেন। তারপর আলিগড় আন্দোলন, এটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। কেন গুরুত্বপূর্ণ ছিল দেখো, কারণ হচ্ছে কি এটি ছিল মুসলিম সমাজের আধুনিকীকরণ এবং শিক্ষার প্রসারের জন্য। নেতৃত্ব দিয়েছিলেন কে, স্যার সৈয়দ আহমেদ খান। কারণ মুসলিমরা সেই সময় অনেকটা পিছিয়ে গেছিল, তাদেরকে মূল স্ট্রিমে আনার জন্য এই আন্দোলনটা শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। তো মুসলিমদের জন্য হচ্ছে কি দেখো ইংরেজি শিক্ষার প্রসার, ব্রিটিশদের সাথে সুসম্পর্ক স্থাপন করা এবং প্রশাসনিক চাকরিতে যাতে তাদেরকে নিশ্চিন্ত করা, তো তার জন্য করা হয়েছিল। তো এখানে হচ্ছে কি আমরা দেখতে পাই যে তোমার হচ্ছে কি উত্তরপ্রদেশের আলিগড়ে একটা মানে কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে রূপান্তর করা হয়েছিল পরবর্তীকালে, ঠিক আছে। এখনো রয়েছে, তোমরা আলিগড় জানো, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। এবং তার চিন্তাধারা হচ্ছে প্রসারের জন্য তিনি তাহজিব উল আখা নামে একটা পত্রিকা তিনি প্রকাশ করেন। তো সেখানে হচ্ছে বিভিন্ন লেখালেখি করতেন সেই সময়। তিনি কি মনে করতেন যে হিন্দু মুসলিম ভারতের দুটি চোখ, যদিও পরবর্তীকালে রাজনৈতিক মতামত পরিবর্তন কিন্তু ঘটেছিল। আচ্ছা, যেটা যে বিষয় নিয়ে আমরা না জানলেই নয়, কারণ পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ, ঠিক আছে। যদিও এই আইনে যদি থাকতো আমাদের ভারতবর্ষে অনেক উন্নতি হতো। তো এটার সূচনা হয়েছিল তোমরা জানো 1942 সালে টোকিওতে। রাসবিহারী বসু এবং ভারতীয় যুদ্ধবন্দীদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, এবং ক্যাপ্টেন মোহন সিং এর প্রথম তিনি সেনাপতি ছিলেন। এবং সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে 1943 সালে জুলাই মাসে সিঙ্গাপুরে রাসবিহারী বসুর দায়িত্বভার নেতাজির হাতে তুলে দেন। এবং তোমরা জানো যে স্বাধীন ভারতের হচ্ছে অস্থায়ী সরকার হিসাবে আমরা লক্ষ্য করি আর কি, ঠিক আছে। এবার এখানে কিছু বিভাগ ছিল। আজাদ হিন্দ ফৌজের 3টি ব্রিগেডের নাম ছিল, একটা হচ্ছে তোমার গান্ধী নেহেরু, এটা হচ্ছে তোমার আজাদ ব্রিজ, ঠিক আছে। মহিলাদের জন্য ছিল হচ্ছে কি তোমার রানী ঝান্সি রেজিমেন্ট। তো যার নেতৃত্বে ছিলেন কি লক্ষ্মী স্বামীনাথন। মানে এরকম করে ভাগ ছিল, আর রেজিমেন্টে ভাগ ছিল, যাতে করে আমরা ব্রিটিশ ইন্ডিয়ার কাছ থেকে স্বাধীনতাকে ছিন্ন করতে পারি। স্লোগান ছিল নেতাজির বিখ্যাত স্লোগান হচ্ছে জয় হিন্দ। তারপর হচ্ছে কি তোমার চলো দিল্লি। তারপর হচ্ছে তোমরা জানো যে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ দ্য ফ্রিডম, অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দিব। তো এই ধরনের স্লোগান কিন্তু তখন আমরা দেখতে পাই। এবারে পতন কিভাবে হয়েছিল এটাও আমরা সবাই জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল, জাপানের পরাজয়ের পর আইএনএ সেনাদের বিচার শুরু হয় দিল্লির লাল কেল্লায়। তাদের হয়ে মামলা লড়েন এই যে তোমার হচ্ছে কি ভুলাভাই দেশাই, জওহরলাল নেহরু এবং তেজ বাহাদুর, তোমার হচ্ছে কি এরা লড়েছিলেন আর কি মামলা। এবার হচ্ছে কি আমরা যদি দেখবো যে কিছু কিছু সাল যেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং তার ফাউন্ডার প্রতিষ্ঠান এবং তার সাল প্রতিষ্ঠাতার নাম। যেমন হচ্ছে কি তোমার রাজা রামমোহন রায় 1800 হচ্ছে কি তোমার 15 সালে অমৃত সভা হচ্ছে কি তিনি প্রতিষ্ঠা করেন। তারপর হচ্ছে কি প্রার্থনা সভা হচ্ছে কি তোমার আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867। তারপর হচ্ছে তোমরা জানো যে জ্যোতিবা ফুলে, তো ইনি হচ্ছে কি তোমার 1873 সত্য সভা সমাজ তিনি প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তারপর আমরা দেখতে পাই যে 1902 পরমানাথ মিত্র তিনি হচ্ছে অনুশীলন সমিতি। লালা হরদয়াল তিনি গদর পার্টি 1913-তে, এবং সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক হচ্ছে 1939-এ তিনি প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। এগুলোও কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই নামগুলো কিন্তু পরীক্ষায় আসে। এখানে কিছু জিনিস আমি মেনশন করে দিয়েছি, যেমন হচ্ছে কি তোমার
দয়ানন্দ সরস্বতী এবং ভারতের মার্টিন লুথার কিং বলা হয়, ঠিক আছে। আর জ্যোতিবা ফুলে নিচু জাতির মানুষের অধিকারের জন্য কাজ করতেন, এটা মনে রাখবে। তারপরে যে সুভাষচন্দ্র বসু, তিনি বা তিনি হচ্ছে কি তোমার হরিপুরা এবং 1939 ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সভাপতি কিন্তু নির্বাচন হয়েছিল। দেখো, আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে আমরা থিওরিটাকে এমনভাবে পড়বো যেগুলো তোমাদের চাপ হবে না, ঠিক আছে। তো শুধু যে কোশ্চেন প্র্যাকটিস করলে হয়ে যাবে তা নয়, যতটুকু থিওরি না জানলে নয়। এখানে আজকে শুধু হিস্ট্রি ক্লাস ছিল, যেহেতু হিস্ট্রি জিনিসগুলোকে এখানে মেনশন করা হয়েছে, তোমরা এইভাবে ধরে ধরে পড়বে আর কি, ঠিক আছে। যখন তোমরা সকালে উঠে যখন পড়াশোনা শুরু করবে, তখন এই যে নোটসটাকে তোমরা রিডিং করে নেবে, ঠিক আছে। তাতে দেখবে অনেকটাই তোমাদের বেনিফিট হবে বা অনেকটাই জিনিস তোমাদের জানা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোট। এইভাবে আমরা প্রত্যেকটা জিকের যে সিলেবাস, তোমার হচ্ছে কি জিওগ্রাফি থেকে শুরু করে তোমার ইকোনমি থেকে শুরু করে পলিটিক্স থেকে শুরু করে, আমরা এরকম করে তোমাদের জন্য নোটস আলাদা আলাদা করে বানিয়ে দেবো, কেমন। তো সেক্ষেত্রে আজকে তোমাদের এই ক্লাসটার পরে এই যে আজকে যা যা পড়ানো হলো, এরপরে 30টি হচ্ছে কি তোমার এমসিকিউ এর একটা মক টেস্ট তোমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, মক টেস্ট, ঠিক আছে, লিঙ্ক দেওয়া হবে। তো সেই লিঙ্কে তোমরা ক্লিক করে আজকে বা কালকের মধ্যে তোমরা সাবমিট করে দেবে, কেমন। তবে দেখবে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের কোশ্চেন আসবে, এবং যে কোশ্চেনগুলো আমরা সেট করেছি সেগুলো কিন্তু তোমাদের পিএসসি মিসলেনিয়াস উপযোগী আর কি, যেগুলো পড়ে আর কি পিএসসি থেকে পরীক্ষায় পড়ে সেরকম কোশ্চেন দেওয়া হবে। ওকে, তো আজকে তাহলে এতটাই। তোমরা ভালো করে পড়বে, প্রয়োজন পড়লে এটাকে প্রিন্ট আউট বার করে নেবে এবং প্রিন্ট আউট বার করে নিয়ে তোমরা পড়বে, ঠিক আছে। ওকে, গুড নাইট।